পাইপলাইন প্রসেসিং আর ভেক্টর প্রসেসিং যেটা। তো পাইপলাইনের যে কনসেপ্ট আমি আগের দিন আপনাদেরকে বলছিলাম, আরেকবার আমি বলে দিচ্ছি। পাইপলাইনিং বেসিক্যালি এমন একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে একটা পাইপলাইন মেনটেন করা হবে। পাইপলাইন মানে অর্ডার মেনটেন করা হবে, অর্থাৎ একসাথে যখন অনেকগুলো ইনস্ট্রাকশনের কমান্ড চলে আসে কম্পিউটারের কাছে, তখন কোনটার পর কোনটা আসছে বা কোনটার প্রায়োরিটি বেশি, সেই অনুযায়ী একটা অর্ডার করা হবে। সেই অর্ডারটা ঠিক মতন প্রসেস করা, এক্সিকিউট করা, তারপর সেই রেজাল্টটাকে স্টোর করা, এইখানে অনেকগুলা কাজ থাকে। একটা প্রসেসের মধ্যে অনেকগুলা কাজ থাকে, মানে একটা ইনস্ট্রাকশন যখন আমরা এক্সিকিউট করতে যাই। তো এই যে যখন মাল্টিপল ইনস্ট্রাকশন চলে আসে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন, প্রসেস, স্টোরিং, এই যে প্রসেস গুলা, এগুলা একটা অর্ডার মেনটেন করে সেটাকে সাজায়, এবং একসাথে যাতে আবার দেখা যাচ্ছে আমি অনেকগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারি এট এ টাইম, এই জিনিসটাও মেনটেন করা, মানে পুরো জিনিসটা একটা অর্ডার মেনটেন করা, অর্থাৎ কোনটার পর কোনটা আসবে, কোন কাজটা হবে, বা কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, এই যে এই মেনটেনেন্সের এই ব্যাপারটা, এই জিনিসটাকে বলা হচ্ছে পাইপলাইনিং প্রসেস। সো পাইপলাইনিং বেসিক্যালি এমন একটা প্রসেস, যে প্রসেসটা আমাদের মাল্টিপল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে সাহায্য করে উইথ আ অর্ডারলি প্রসেস, মানে একটা অর্ডার মেনটেন করে। তো এর সাথে আমরা আরেকটা জিনিস ওই দিন দেখছিলাম, সেটা হচ্ছে প্যারালাল প্রসেসিং। এমন না যে শুধু একটা ইনস্ট্রাকশনই এট এ টাইম প্রসেস হবে, এট এ টাইম আমরা মাল্টিপল ইনস্ট্রাকশনও প্রসেস করতে পারি, সেই তখন আমরা প্যারালাল প্রসেসিং আসি। অর্থাৎ এই যে একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন, ডাটা ফেচিং, তারপর হচ্ছে এক্সিকিউশনের পর সেটা স্টোর করে রাখা, এই প্রত্যেকটা কাজ আমি চাইলে আবার একসাথে মাল্টিপল টাস্কও করতে পারি। যখন আমি মাল্টিপল টাস্ক করব, তখন সেটা হয়ে যাবে আমার প্যারালাল প্রসেসিং। এইটুকুই আমরা আগের দিন পড়ে আসছিলাম, যে পাইপলাইনিং প্রসেসিং আর প্যারালাল প্রসেসিং। এই ঠিক এই কনসেপ্টে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিছিলাম, কিছু ফিগার দিছিলাম, দিয়ে বুঝাই দিছি। আর যারা আগের দিন ক্লাস করেন না, অসুবিধা নেই, ক্লাসের ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে হেল্প নিতে পারেন। সো আগের দিন আমরা এই প্রসেসগুলো পড়ে আসছি, আজকে আমরা আরেকটু আগাবো। আজকে আমরা যেটা দেখবো, এই যে যে কথাটা আমি বললাম, যে একটা প্রসেসিং, এই যে প্রসেস করা, সেই প্রসেসের আমাদের আরো কয়েকটি স্টেপ আমরা আজকে দেখব। যেমন আজকে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে যদি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থাকে। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন বলতে এখানে যেটা বোঝায়, সেটা হচ্ছে গিয়ে একটা ইনস্ট্রাকশন আরেকটা ইনস্ট্রাকশনের সাথে রিলেটেড। অনেক সময় থাকে না যে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন হয়তো বা সাপোজ আমরা যেমন প্রথম ইনস্ট্রাকশনটা দেখছিলাম, আমি তো আরেকবার দেখাই আপনাদেরকে। প্রথম ইনস্ট্রাকশন যেটা ছিল, যেমন এই যে এই ইনস্ট্রাকশনটা আমরা করছিলাম, এটাও আমরা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হিসেবে ধরে নিতে পারি। এখানে দুটো অপারেশন আছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে প্লাস। সো এখানে প্রথমে আমাদের যেটা সিকোয়েন্স অনুযায়ী, আমাদেরকে আগে মাল্টিপ্লিকেশনটা করতে হয়। সো মাল্টিপ্লিকেশনটা করার পর মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট আসবে, ওই রেজাল্টের সাথে আমার যে এডিশনের যেটা, অর্থাৎ প্লাস সি, সেই মাল্টিপ্লিকেশনের রেজাল্টটার সাথে আমি সি কে প্লাস করে দিব। সো এটা একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, আপনারা বলতে পারেন আরো বড় হয় ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, বাট এটা একটা শর্ট এক্সাম্পল। অর্থাৎ এ মাল্টিপ্লাই বি, এটার যে রেজাল্ট আসবে, ওই রেজাল্টটাই কিন্তু যে সি সাথে যোগ হবে, অর্থাৎ সি কে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এ ইন্টু বি মাল্টিপ্লাই হয়ে রেজাল্টটা না আসবে, ততক্ষণ পর্যন্ত সি কে ওয়েট করতে হবে। সো দিস কাইন্ড অফ ইনস্ট্রাকশন আর কল্ড ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। যে একটা ইনস্ট্রাকশন যদি অন্য আরেকটা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট থাকেন, তাকে ওয়েট করতে হবে যে তার ফার্দার ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয়ে তার কাছে রেজাল্ট আসলে সে তখন সেটা নিয়ে কাজ করবে। সো এই যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এটা অপারেট করার সময় পাইপলাইনিং এর ক্ষেত্রে কিছু সমস্যা হয়। কারণ বিকজ আমি এখানে পাইপলাইন করার সময় কি, আমি কিছু যেটা আমার কাছে আগে ইনস্ট্রাকশন আসছে, আমি সেটা আগে এক্সিকিউট করব, তারপরে ইনস্ট্রাকশন, তারপরে সেকেন্ড ডেটা সেকেন্ডে, থার্ড এভাবে। এখন দেখা যাচ্ছে যদি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন হয়, সাপোজ প্রথমটা হচ্ছে ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, প্রথম এক্সিকিউশন করার পরে দেখা যাচ্ছে আমাকে ওয়েট করতে হচ্ছে পরবর্তী রেজাল্টের জন্য, বাট ইন বিটুইন আমার কাছে আরো অনেকগুলা কমান্ড চলে আসছে। তখন কি হয়েছে, তখন এই যে প্যারালাল প্রসেসিং এর প্রয়োজন হয়, তখন আমি বাকি ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতে থাকবো, সে তার মতো ব্রাঞ্চের জন্য ওয়েট করবে। সো এই মেজর প্রবলেমটা অকার হয় যদি ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থাকে পাইপলাইনিং এর ক্ষেত্রে।
সেক্ষেত্রে যদি আনকন্ডিশন ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আবার দুটো হয়, কন্ডিশন আনকন্ডিশন। আপনারা যদি প্রোগ্রামিং এর কোনো কোর্স করে থাকবেন তাহলে আপনাদের আইডিয়া থাকবে, যেমন আমাদের ইফ এলস কন্ডিশন থাকে, ফর লুপ থাকে, এরকম। আবার কোনো কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট, যেমন এটা ট্রু হলে আমি এই কাজটা করতে পারবো, বা এটা ফলস হলে আমার কাজটা করতে হবে না, এরকম যদি কন্ডিশনাল ব্রাঞ্চ থাকে বা আনকন্ডিশনাল ব্রাঞ্চ থাকে, সো এগুলো আমাকে চেক করতে হবে। সো এইগুলোর উপর ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি আমার ডাটার যে ফ্লোটা বা প্রোগ্রামের যে ফ্লোটা সেটার উপর ডিপেন্ড করতেছে। তারপরে ওই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট কমপ্লিট হবে যখন তার প্রিভিয়াস ওয়ান তার কাছে সেই ডাটাটা পাঠাবে, তারপর সে সেই ডাটাটাকে এক্সিকিউট করে দিয়ে দিবে তার টার্গেট অ্যাড্রেসে, সে এক্সিকিউট করে সে রেজাল্টটাকে সাবমিট করবে। সো এই যে কন্ডিশনাল ব্রাঞ্চ হোক আনকন্ডিশনাল ব্রাঞ্চ হোক, ব্রাঞ্চ থাকলে আমাকে তখন এক্সিকিউশনের ফ্লোটাই একটু স্লো হয়ে যাচ্ছে, আমি যেই ফ্লোতে এক্সিকিউট করতেছিলাম ইনস্ট্রাকশন সেই ফ্লোটা একটু স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ব্রাঞ্চ হ্যান্ডলিং কিভাবে করব সেটা আমি এখানে বললাম। একটু ফ্লোটা স্লো করে দিতে হবে, স্লো করে দিয়ে এখানে কিছু মেথড ইউজ করা হয়। মেথডের মধ্যে যেমন আছে একটা বাফার আছে, প্রেডিকশন আছে, ডিলে ব্রাঞ্চ আছে, এই মেথডগুলা ফলো করা হয়। এই মেথডগুলা কি, যেমন লুপ বাফার। বাফার হচ্ছে একটা প্লেস যেখানে আপনি টেম্পোরারি ডাটা রেখে দিবেন। সাপোজ ধরেন ওই যে কিছুক্ষণ আগে আমি যে ইনস্ট্রাকশনটা দেখাইলাম যে a মাল্টিপ্লাই হবে b এর সাথে, রেজাল্ট আপনি রেখে দিতে পারেন বাফারের মধ্যে। তারপর আপনি যখন c এর ভ্যালু পাবেন দেন আপনি সেই অ্যানসারটাকে c এর সাথে যোগ করে দিবেন। সো বাফার ইজ এ টেম্পোরারি memory place where you can put the data. সো আপনি লুপ বাফার ইউজ করতে পারেন। ব্রাঞ্চ প্রেডিকশন মিন্স আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন, when you see the instruction first you can easily predict that yes I have a branch in that, I have to wait the result for my previous equation. সো আমি প্রেডিক্ট করে সেইভাবে আমার ইনস্ট্রাকশনের ফরম্যাটটা বা আমার ওয়েটিং টাইমটা বা আমার যে পাইপলাইনিংটা সেটা আমি সেভাবে প্ল্যান করে নেব। সো ইফ আই already know I have a branch in my instruction, I will প্ল্যান অ্যাকর্ডিং টু দ্যাট, আমি সেভাবে প্ল্যান করব এন্ড সেভাবে আমি আমার টাস্ক এক্সিকিউট করার ট্রাই করব। দেন ডিলে ব্রাঞ্চের ক্ষেত্রে যেটা হয়, যদি খুব মানে কমপ্লিকেটেড কোনো ইনস্ট্রাকশন, ইফ ইউ গেট এনি কমপ্লিকেটেড ইনস্ট্রাকশন, তখন আমরা কি করি, ডিলে দিয়ে দেই, ইন্টারাপ্ট দিয়ে দেই। দেখুন কি করি, অর্থাৎ instruction is a very big one, it is a very it has so many branches, it has so many complications, then we put the delay into it so that delay calculation করে আমরা ফাইনাল টাইমটা বলি। যে সাপোজ এই ইনস্ট্রাকশনটার মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে বা একটা খুবই কমপ্লিকেটেড ইনস্ট্রাকশন, সো আই পুট আমি আমার যে প্ল্যানিংটা বা যে অলরেডি আমি এটার মধ্যে একটা ডিলে দিয়ে দিতে পারবো, বিকজ ইট ইজ ডিপেন্ডেন্ট অন প্রিভিয়াস ওয়ান, সো আই পুট আ ডিলে ইন বিটুইন দ্যাট এন্ড ডু দ্য ব্রাঞ্চ। ওকে, সো এই যে মেথড গুলা, এগুলো হচ্ছে যখন আমার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন চলে আসে তখন আমি এই মেথড গুলা ফলো করে থাকি। Loop buffer, branch prediction and delay branch, this is the method when I get any branch instruction. The next topic will be suppose instruction pipeline, 3-segment instruction pipeline. Here I will give you an example how the instruction pipeline is working. Basically in a instruction how many steps are there. There are actually 3 types of instruction we executed normally. The first one is the data manipulation instruction, operate on data processor register. I am manipulating my data, only data, this is the data manipulation instruction, no other thing will be there, only I will manipulate the data. So here only data is processed in the register. Then data transfer instruction, then the program control instruction. কিছু থাকে যেটাকে আমি ডাটা ম্যানিপুলেট করি, যেমন ডাটার সাথে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কোনো কিছু করতে পারি। কিছু থাকে ডাটা ট্রান্সফার, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক মেমোরি লোকেশন থেকে আরেক মেমোরি লোকেশনে। আর কিছু থাকে আমি আমার পুরো জিনিসটা বা পুরো প্রসেসরটাকে কন্ট্রোল করার জন্য কিছু ইনস্ট্রাকশন থাকে। সো দিস আর দ্য বেসিক ইনস্ট্রাকশন উই অ্যাকচুয়ালি এক্সিকিউট ইন আ কম্পিউটার সিস্টেম। সো হাউ দ্য ইনস্ট্রাকশন সাইকেল ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং, আমরা এটা জানি অলরেডি, আমি আরেকবার বলে দিচ্ছি। Basically the instruction cycle, whatever the instruction cycle are divided into 3 sub operation. The 3 sub operations are instruction fetch, ALU operation, execution instruction. ঠিক আছে, এই তিনটা
সাব অপারেশনে ডিভাইড করা থাকে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, যতগুলো ইনস্ট্রাকশন আমি পেয়ে থাকি প্রত্যেকটাই সাব অপারেশনে। এবং প্রথমটা আমি বলতেছি সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। শুনুন, যে ইনস্ট্রাকশনটা আমি পাবো, I need to fetch the instruction from the memory. Suppose I get a addition instruction. So for the addition, I need to select the addition operation from the memory. আমার কম্পিউটারের মেমোরির মধ্যে এডিশন কিভাবে করা হবে, এটা যে লজিক গুলা বা এটা যে থিমটা বা এটা যে অপারেশনটা সেটা মেমোরিতে সেভ করা আছে। সো আমাকে ইনস্ট্রাকশন পাওয়ার সাথে সাথে সেই মেমোরি লোকেশনে যে আমাকে এডিশনের যে প্রোগ্রামটা আছে সেটাকে ফেচ করে মানে তুলে নিয়ে আসতে হবে, মেমোরি থেকে পড়ে নিয়ে আসতে হবে। দেন সেকেন্ড ওয়ান ইজ ALU অপারেশন। ALU অপারেশন basically it is divided into some parts. First one is after getting the instruction from the memory, I have to decode it. Instruction is in uh, is in English language or is in programming language, whatever it is, you have to decode this into a machine language. Then the ALU operation will be performed, and for performing that operation I need the data, so I have to fetch the data from the memory location, then I will do the operation. আমি আরেকবার বলতেছি, এলইউ অপারেশনের মধ্যে কয়েকটা কাজ হবে, একটা কাজ হবে না। প্রথম কাজটা হচ্ছে আমি যে ইনস্ট্রাকশনটা মেমোরি লোকেশন থেকে নিয়ে আসছি, সেই মেমোরি লোকেশন থেকে নিয়ে আসার পর সেই ইনস্ট্রাকশনটা ইদার ইংলিশে আছে বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেটাতেই থাকুক সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ডিকোড করতে হবে। ডিকোড করার পরে এই ইনস্ট্রাকশনটা অপারেট করার জন্য যা যা প্রয়োজন, যেমন আমার রেজিস্টার লাগবে, আমার এলইউ লাগবে, আমার সিপিইউ লাগবে, এই জিনিসগুলোকে রেডি করা, ঠিক আছে। দেন আমার যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটা আমি একটা রেজিস্টারের মধ্যে সেভ করে রাখবো, ঠিক আছে। আর যদি এটার মধ্যে কোনো ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চগুলোকে আমি ডিটেক্ট করব। এই পার্টটা হবে এলইউ অপারেশনের মধ্যে। দেন দ্য লাস্ট পার্ট ইজ এক্সিকিউশন ইনস্ট্রাকশন, এক্সিকিউট ইনস্ট্রাকশন। দেন as I already get the instruction, then I will know how many data I need to do that instruction. Suppose I want to do a addition, I need 2 data to do the addition, so I will fetch the data from the memory, get the operation from the register and do the operation, and after getting the result I will save it into the register. And if I have any branch instruction, then I will do the instruction one by one. আরেকবার বলতেছি, লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমার এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে ইনস্ট্রাকশনটা আমি নিয়ে আসছি সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য আমার ডাটা লাগবে। সো আমি মেমোরি থেকে ডাটা নিব বা আউটপুট ডিভাইস বা ইনপুট ডিভাইস থেকে আমি ডাটাটাকে নিব, নেওয়ার পর সেই ডাটাটার মধ্যে ডাটাগুলোকে আমি আবার রেজিস্টারের মধ্যে সেভ করব। তারপরে সেই ডাটাগুলোর মধ্যে আমি আমার অপারেশনটা এক্সিকিউট করব। এখানেও ডিকোড করতে হবে, ডিকোড করার পর এক্সিকিউট করতে হবে, করে ডাটাটাকে আমি সেভ করে রাখবো আমার যে ডেস্টিনেশন ফাইল আছে সেখানে যে সেভ করে রাখবো। বা এটা যদি আউটপুট হিসেবে শো করতে চাই আমি আউটপুট হিসেবে শো করবো। সো বেসিক্যালি ইচ instruction is executed into 3 sub operation: I for instruction fetch, A for ALU operation, E for execution instruction. Okay, so these are the basic steps to execute any instruction. So if I want to see it in a figure, suppose in this figure you can see how a pipelining is working. Suppose I have an instruction, আমার ইনস্ট্রাকশনটা কি একটু দেখেন। ইনস্ট্রাকশনটা ছিল হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি প্রথমে আমার একটা আমি একটু বলে নিই। আচ্ছা, সাপোজ ইনস্ট্রাকশনটা হচ্ছে এরকম যে আমার মেমোরি থেকে সাপোজ I fetch some data from the memory and put it into the R1 register, and I fetch another data from the memory and put it in R2 register. Okay, then my both of the data are saved in R1 and R2, and then I do the addition between R1 and R2 register, and after doing that I put my result in R3. Okay, so then after that my result, which is actually load in R3, that one I will be save or store in memory address. Okay, so এই হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা। আমি আরেকবার বলতেছি, প্রথমে একটা ডাটা নিয়ে আমি R1 মেমোরি থেকে একটা ডাটা নিয়ে R1 রেজিস্টারের মধ্যে রাখবো। সেকেন্ড আমি আরেকটা ডাটা নিয়ে R2 রেজিস্টারের মধ্যে রাখবো।
দেন যেহেতু আমার দুইটার একটা R1 এবং R2 রেজিস্টারের মধ্যে আছে, সো আমি এদের দুজনের মধ্যে প্লাস করে দিব। প্লাস করে দেওয়ার পরে এদের যে রেজাল্ট আছে, রেজাল্টটা নিয়ে আমি R3 রেজিস্টারের মধ্যে সেভ করে রাখতেছি। তারপরে ফাইনালি আমি কি করব, আমি যেহেতু ডাটাটাকে সেভ করে রাখবো, সো আমি R3 রেজিস্টার থেকে নিয়ে আমি মেমোরি যে আমার লোকেশন আছে সেখানে যে স্টোর করে দিব। এই হচ্ছে আমার ইনস্ট্রাকশন। বেসিক্যালি খুব সিম্পল একটা ইনস্ট্রাকশন, কিন্তু খেয়াল করেন টোটাল 4টা ধাপে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়েছে। সো যেটা হয়েছে সে এই যে ইনস্ট্রাকশনটা, প্রথম ইনস্ট্রাকশনটা অর্থাৎ মেমোরি লোকেশন থেকে R1 রেজিস্টারে নিস, এই কাজটা এখানে আপনারা একটা টাইমিং দেখেন, আমি এখানে কিছু টাইমিং স্লট দিয়ে দিছি, একটা স্লট, দুইটা, তিনটা, টোটাল 6 slots are there. So first instruction which I load the data into the R1 register, যেটার মধ্যে ইনস্ট্রাকশন ফেচ করতে হবে, এলইউ অপারেশন আছে, এক্সিকিউশন আছে, এই যে তিনটা কাজ, এই তিনটা কাজ যেটা আমি আপনাদের কেবলই বললাম, the 3 sub operations. So for the first instruction 3 sub operation will be done in 1 2 3 তিনটা টাইম স্লটে হচ্ছে। সেকেন্ড ইনস্ট্রাকশন আমি আবার I will take the another data and save it in R2 register, and that one also have 3 sub operations, so I'll do the sub operation. As you can see, sometimes slots are কিছু কিছু টাইম স্লটে আপনারা দেখবেন একে অপরের সাথে শেয়ারিং করতেছে, দে আর শেয়ারিং দেয়ার টাইম স্লট উইথ ইচ আদার। যেহেতু এখানে একটু খেয়াল করেন, ইন নাম্বার 2 টাইম স্লট, when the first instruction is executed in number 2 time slot there is a ALU operation, but there is no instruction fetch operation is there. So আমি নাম্বার 2 টাইম স্লটে শেয়ার করলাম আমার ইনস্ট্রাকশন ফেচিং, যেটা যেহেতু সেম কাজ করতেছে না, আমি ডিফারেন্ট কাজ সেম স্লটে আমি ডিফারেন্ট আরেকটা কাজ করলাম, ঠিক আছে। তেমনি 3 নাম্বার টাইম স্লটে কি ছিল, এক্সিকিউশন ছিল। So I put the ALU operation in execution time. So same time slot এ same instruction, সেম সাব অপারেশন দিতে পারবেন না, বাট ডিফারেন্ট সাব অপারেশন আপনি করতে পারবেন সেম টাইম স্লটে। এটাই হচ্ছে প্যারালাল প্রসেসিং যেটা আমরা বলছি, বা পাইপলাইনিং যেটা আমরা বলতে চাচ্ছি। অর্থাৎ টাইম স্লট ক্যান বি শেয়ার্ড, বাট সেম কাজটা আমি করতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটা অপারেশনের সেম কাজ, অর্থাৎ আই ইন সেম টাইম স্লট আই ক্যান ডু দ্যাট, বাট আই ক্যান ডু ইট। ডিফারেন্ট কাজ হইলে আমি সেটা সেম টাইম স্লটের মধ্যে করে দিতে পারবো। Then add R1 and R2, same 3 sub operation, and store R1, store it on R3, সেম আবার 3টা সাব অপারেশন। খেয়াল করে দেখেন, সো এই যে আমার যে 4টা কাজ আমি যে এখানে করছি, এই যে এই 4টা কাজ যে আমি এখানে করছি, এই 4টা কাজ আমার টোটাল কমপ্লিট করতে 6টা টাইম স্লট লাগতেছে, যদি কোনো ডিলে না থাকে, যদি কোনো ব্রাঞ্চ না থাকে। So if I want to complete these 4 operations, I need actually 6 time slot. As you can see, every instruction has 3 tasks, 3 sub operation. I already told you every instruction has 3 sub operation. I for instruction fetch, A for ALU operation, and E for execution of instruction, each instruction. So here I have 4 instructions, so 4 all 4টারই 3টা করে সাব অপারেশন থাকবে, সেই সাব অপারেশন গুলোই করা হয়েছে। আমি আরেকবার বলতেছি, সেম টাইম স্লট, like suppose number 2, you can do A and I, but you cannot do I and I same sub operation in same time slot. So you can choose same time slot for different sub operation. You cannot do same sub operation in same time slot. Okay, so this is the way. So if you want to, this is an example, if you want to execute this 4 simple instruction, you need 6 time slot. Then if you add some delay, or if you add some interrupt or add some anything, then that time slot will be একটু বেড়ে যাবে। যখনই আপনি এখানে কোনো ডিলে অ্যাড করবেন বা কোনো ব্রাঞ্চ অ্যাড করবেন বা কিছু অ্যাড করবেন, তখন দেখবেন আপনাদের যে পুরো টাইম স্লটটা এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হবে যদি আপনাদের এরকম কোনো কিছু দেওয়া থাকে, ঠিক আছে। পরীক্ষায় এরকম কোশ্চেন আমি দিতে পারি, যেমন এখানে যেমন 4টা টাস্ক আছে, সাপোজ আই পুট আ number 5 task, then you will add another time slot and do this same, এই জিনিসটাই জাস্ট আর একটু বাড়ায় আর একটু করবেন। খুব হার্ড কোনো কিছু না, আমি আপনাদেরকে আবার এক্সপ্লেন করে দিব পরীক্ষার আগে জিনিসটা।
সো এই ছিল আপনাদের পাইপলাইনিং এর যে কাজটা, পাইপলাইনিং একটা ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে। এখানে দেখেন যেমন এই যে ব্রাঞ্চ আসছে, দেখেন আস্তে 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 আরো বেড়ে গেছে, ঠিক আছে। ব্রাঞ্চ আসলে বা ডিলে আসলে আস্তে আস্তে আরো কাজটা বেড়ে যাবে। আচ্ছা, আমরা আজকে নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা হচ্ছে ভেক্টর প্রসেসিং, যেটা আমরা এতক্ষণ প্যারালাল পড়তেছিলাম। নাও আওয়ার টপিক ইজ ভেক্টর প্রসেসিং। ভেক্টর প্রসেসিং একটু আমি আপনাদের বলে দিই। Vector, you already read vector and scalar, these two word in your previous study time. আপনারা আগে যখন পড়াশোনা করছেন তখন অবশ্যই ভেক্টর, স্কেলার এই জিনিসগুলো পড়ছেন। স্কেলার ইজ দ্য থিং ওয়ার at a time একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনে এক্সিকিউট হবে। আরেকবার বলতেছি, স্কেলার প্রসেসিং is that it means at a time only one instruction will be executed. Only one instruction will be executed at a time, that is called scalar. So on the other hand, vector processing means there is a capability of the computer that it can process multiple data, it can process multiple instruction at a time. So same যেটা স্কেলারে আমি বললাম, স্কেলারে at a time একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, ভেক্টরে জাস্ট অপোজিট, যে আপনি at a time মাল্টিপল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবেন। সো যার কারণ আমাদের যেহেতু কম্পিউটারের একসাথে অনেক ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতে হয়, সো এই জন্য আমাদের ভেক্টর প্রসেসিংটা আমরা ইউজ করে থাকি। ভেক্টর ওয়ার্ডটার মানে আপনারা জানেন, আরেকবার বলতেছি, ভেক্টর অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করে যে একসাথে অনেকগুলা কাজ বা অনেকগুলা জায়গা যদি থাকে, আমাকে ওখানে সেভ করে আমি ওয়ান বাই ওয়ান আমি আমার ইনস্ট্রাকশন গুলাকে এক্সিকিউট করে দিতে পারবো। আচ্ছা, আমি একটু বলে নিই। ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন দ্য প্রবলেম ক্যান বি formulated in the terms of vector and matrix that lend themselves to vector processing at a time multiple task করার জন্য। So basically in a specific কিছু অ্যাপ্লিকেশন ভেক্টর প্রসেসিং ইউজ করা হয়, যেমন লং রেঞ্জ ওয়েদার কাস্টিং। অনেক সময় আমরা থাকি না যে আগামী এক মাস হয়তো বা ঠান্ডা পড়বে, তারপরে বৃষ্টি হতে পারে, আগামী এক সপ্তাহ বৃষ্টি হতে পারে, নেক্সট রবি সোম মঙ্গল রোদ থাকবে, বুধ বৃহস্পতি বৃষ্টি হবে, এই যে আমি একটা ফোরকাস্ট করে দিলাম ইন আ ফিউচার টার্ম। সো এই যে ফোরকাস্টিং, একটা লং টার্মের ফোরকাস্টিং যখন করা হয় তখন সেটাকে কি করা হয়, সেভ করে রাখা হয় যে হ্যাঁ Sunday, Monday, this will happen. Then Monday, Tuesday, this will happen. So this is the forecasting, and I save it in some parts of my computer. So in for long-term weather forecasting এর জন্য এটা ইউজ করা হয়। ফোরকাস্টিং কেন বলা হচ্ছে, কারণ ফোরকাস্টিং চেঞ্জ হয়। যেমন আজকে সাপোজ আই প্রেডিক্ট দ্যাট আজকে রোদ হওয়ার কথা ছিল না, বাট সামহাউ রোদ হচ্ছে। সো এই যে চেঞ্জেস গুলো হবে, চেঞ্জেস প্রসেস হবে, দেন আমার যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারের মধ্যে প্রসেস হয়ে যাবে। সো এই যে চেঞ্জেস এবং প্রিভিয়াস প্রেডিকশন, দিস ওয়ান আই হ্যাভ টু সেভ দেম। সো আই নিড দ্য ভেক্টর প্রসেসিং ফর ইট। দেন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যেটা, দেন সিস্টেমিক ডাটা অ্যানালাইসিস, মেডিকেল ডায়াগনোসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপার্ট সিস্টেম, ইমেজ প্রসেসিং, ম্যাপিং দ্য হিউম্যান জিনোম, যেটা হিউম্যানের জিনে যে গবেষণাগুলো করা হয় এই ধরনের। অর্থাৎ দ্যাটস মিন when I am actually working on some big data, not a small range of data, when I am actually executing the big range of data, and these data need to be saved, and these data can be changed after getting the different value. These data could be changed, so I need to save the previous one, I need to save the present one. So এরকম big data save করার জন্য আমরা vector processing টা ইউজ করে থাকি। Okay, so vector operation basically many scientific problem requires arithmetic operation. So for the arithmetic operation the large number of array are used. আশা করি অ্যারে সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। অ্যারে আমি আরেকবার বলতেছি যারা আইডিয়া নেই তাদের জন্য। Array is a place in a memory location where you can save data sequentially. আপনি sequentially কিছু ডাটা যদি মেমোরি লোকেশনে সেভ করতে চান, then we are using data, then you are using array, sorry. So array basically sequential memory location where we can save same type of data in a memory location. So many scientific problem requires many arithmetic operation, so we need to put them into the array. And the vector is actually basically it is a one dimensional array. যখন আমি
জাস্ট ওয়ান ডাইমেনশনের একটা অ্যারে করে ওটাকে ভেক্টর হিসেবে আমরা ডিনোট করতে পারি। সো বেসিক্যালি ইট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ আ রো হিসেবে যায়, যেটা আপনারা অ্যারের মধ্যেও দেখেন। রো গুলার নাম হয় v1 v2 v3 vn। আমি আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ এরকম দেখতে হয়, সরি দেখতে অনেকটা এরকম হয়। সাপোজ যেমন হচ্ছে দিস ইজ কাইন্ড অফ অ্যারে, ইট ইজ অলসো ইউজড অ্যাজ এ ভেক্টর। সো ফার্স্টে যেমন আমি কি দেখতে পারি, অপারেশন কোড। Suppose I want to do the addition, so I can put the addition code here, and to do the addition I need two data, so I will use the data of I will put the address of data 1, I'll put the address of data 2, and after doing the operation I want to save the data into some destination. Okay, and then there is a vector length. আমার length টা কত ছিল, 1 2 3 4, so my length was 4. So basically this is the vector. A vector এরকম vector is look like this. First one is in your first vector you will save the operation code, whatever operation you want to do, and after that you will put the memory address of the data which is need for that operation, and after that, after execution where you are going to save the data সেই জিনিসটা থাকবে, এবং আপনার যে ভেক্টরের লেন্থটা সেটা দেওয়া থাকবে। সো এইভাবে আমাদের একটা ভেক্টর অ্যাকচুয়ালি দেখতে এরকম হয়ে থাকে। এটাকে ওয়ান ডাইমেনশন বলতেছে, অ্যাজ এটা শুধু রো ফলো করতেছে। সো রো ফলো করার জন্য এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশন। যদি ইফ দেয়ার ইজ রো অ্যান্ড কলাম বোথ, দেন ইট উইল গো ফর দ্য টু ডাইমেনশন। যদি কলামও থাকতো দেন ইট উইল গো ফর টু ডাইমেনশন, বাট বেসিক্যালি ভেক্টর ইজ এ ওয়ান ডাইমেনশন। ওকে, সো দ্য দিস ইজ ভেক্টর। অ্যান্ড এরপর আমরা একটু মেমোরিতে যাই। মেমোরির কারণে প্রয়োজন, যেহেতু whatever pipelining and whatever vector processing I am doing, I need a require to access to the memory. For memory there may be multiple sources I need, there may be for two sources, যে কোনো কাজ করার জন্য, যে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য আমাকে মেমোরির সাথে কানেক্ট থাকতে হবে। সেটা ভেক্টর প্রসেসিং এ করি বা পাইপলাইনিং এ করি, whether I am putting my data into the register, but still I need the memory to do the execution and to store the data. So at a time অনেক সময় আমাকে দেখা যাচ্ছে একসাথে মেমোরি অ্যাক্সেস করতে হচ্ছে, মাল্টিপল ইনস্ট্রাকশনের জন্য বা একই ইনস্ট্রাকশনের জন্য আমাকে কি করতে হয়, এট এ টাইমে হয়তো মেমোরিতে যে অ্যাক্সেস করতে হচ্ছে। সো এই যে পাইপলাইনিং করি বা ভেক্টর প্রসেসিং করি, আমাকে ফর different instruction I need to go to the memory, I need to access that memory at a time হইতে পারে। সো এই যে at a time আমি যখন মেমোরি লোকেট করতে যাব তখন আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে, নইলে যে মেমোরি ক্র্যাশ করা যেটাকে বলে সেই জিনিসটা হয়ে থাকে। সো এই যে I am doing the memory access, multiple টাস্কের জন্য আমি মেমোরি অ্যাক্সেস করতে যাচ্ছি, বা এটার জন্য যত ইজি হবে পুরো কাজটা বা আমার পাইপলাইনিং বা ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার জন্য সবচেয়ে বেটার কম্পিউটার সলিউশন হচ্ছে সুপার কম্পিউটার বলা হয়। সুপার কম্পিউটার ইজ দ্য মোস্ট স্পিড আপ কম্পিউটার হুইচ উইল অ্যাকচুয়ালি হেল্প আস টু ডু দ্য পাইপলাইনিং, টু ডু দ্য ভেক্টর, to do the parallel, everything. It is providing us everything, and to do the operation and to do the memory access at a time, it help us to do it. Okay, so we are using actually supercomputer, and আরেকটা জিনিসের আমাদের এখানে প্রয়োজন হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যারে। সেটা পাইপলাইনেও প্রয়োজন হচ্ছে, আমাদের ভেক্টরে প্রয়োজন। ভেক্টরে তো আমি আপনাদের বললামই। অ্যারেটা আমি আরেকবার বলতেছি, অ্যারে ইজ আ প্লেস ইন আ মেমোরি লোকেশন ওয়্যার ইউ ক্যান put the data sequentially, same type of data sequentially. So basically a array processor is a processor where perform the where you can put the data, where you can save the data in the memory location. Okay, so here we are seeing two type of array. First one is called the attached array processor and SIMD array processor. আচ্ছা আমি এটা একটু বলে নেই আরেকবার বাংলায়। সেটা হচ্ছে অ্যারে আমরা এই কারণে কাজ নিচ্ছি যেহেতু আমাদের মেমোরি লোকেশন থেকে ডাটা নিতে হচ্ছে। আমি বলতেছি আমাদের মাল্টিপল ডাটা অ্যাক্সেস করতে হচ্ছে এট এ টাইমে, বা অনেক কাজ একসাথে করতে হচ্ছে, সেজন্য আমরা কি করবো, আমরা অ্যারে মেনটেন করব। অ্যারেতে কি হবে, যেমন আমার একটা ইনস্ট্রাকশনের জন্য সাপোজ 5টা ডাটার প্রয়োজন। সো ওই 5টা ডাটা যদি পরপর মেমোরি লোকেশনে কোথাও সেভ করা থাকে, আমি ওখান থেকে ইজিলি ফেচ করে আনতে পারবো। তাহলে অন্য কারোর সাথে কনফ্লিক্ট হওয়া বা যে প্রবলেম হওয়া, সেই প্রবলেমের প্রয়োজনটা হচ্ছে না যদি অ্যারে ওয়াইজ ডাটাটাকে মেমোরিতে কোথাও সেভ করা থাকে। আমার যে 5টা ডাটার প্রয়োজন,
Suppose I'm doing an instruction which need exactly 5 data, and I'm saving that 5 data in a specific memory location, so that I can avoid conflict while fetching that data. অন্য ইনস্ট্রাকশনের সাথে যাতে কনফ্লিক্ট না হয় সেজন্য আমি ইজিলি সেখান থেকে ফেচ করে আনতে পারবো। সেখানে যেমন আছে একটা ফার্স্ট ওয়ান যেটা বলতেছে অ্যাটাচ অ্যারে প্রসেসর, যেটা অলরেডি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের সাথে অ্যাটাচ করা থাকবে। যখন আমি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে যাব, ইন সাম প্রোগ্রাম আমার কিছু প্রোগ্রাম করার সময় আগে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই এবং সেখানে কিছু ডাটা অলরেডি সেভ করে তারপর কাজ করা শুরু করি। সো এটাকে বলা হচ্ছে অ্যাটাচ অ্যারে প্রসেসর। while doing any instruction I attach my array with it আগে। then SIMD array processor, SIMD array processor is a multiple processing unit operating in parallel. SIMD তে যেটা হচ্ছে I don't need a specific 5 or 4, I need a multiple data, multiple memory space. So এখানে কি হচ্ছে multiple memory, multiple array আমি ডিক্লেয়ার করে দিব। আমার একটা প্রোগ্রামে সাপোজ আমার অনেকগুলো ডাটা লাগবে, তখন আমি মাল্টিপল অ্যারে ডিক্লেয়ার করে দিব, and I will take the data parallelly from there and using that memory array to do my ইনস্ট্রাকশন। দুটো থাকতেছে, আমি আরেকবার বলতেছি, একটার মধ্যে যেটা সিম্পল, যেটা একটা অ্যারে আমি ডিক্লেয়ার করে দেবো, ওখানে আমার যে ডাটার প্রয়োজন সেটা আমি অ্যাটাচ করে রেখে সেটার সাথে সেই ইনস্ট্রাকশনের সাথে দিয়ে দিব। এটা হচ্ছে অ্যাটাচ অ্যারে প্রসেসর। এন্ড এসআইএমডি, আই নিড আ ভেরিয়াস ডাটা, আই নিড মেনি টাইপস অফ ডাটা, এন্ড যেটা হচ্ছে অনেক ডাটা লাগবে, তখন আমি মাল্টিপল অ্যারে ডিক্লেয়ার করে দিব এবং যখন আমার সেই ডাটার প্রয়োজন হবে আই উইল গো টু দ্যাট স্পেসিফিক অ্যারে এন্ড টেক মাই ডাটা ফ্রম দেয়ার। সো দিস ইজ কল্ড দ্য SIMD অ্যারে প্রসেসর অর্গানাইজেশন। So basically this particular lecture is finished today. So from here we read pipelining, parallel processing and vector processing. Okay, so your task, আমি একটু বলে দিই কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন প্যারালাল প্রসেসিং বা ভেক্টর প্রসেসিং এর মধ্যে ডিফারেন্স আসতে পারে, what is parallel processing, what is vector processing, definition with example, or I can give you some instruction like this, you have to do the যে কোনটার পর কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে আই উইল ফাইনালি গেট মাই রেজাল্ট, এটা এরকম একটা সিম্পল কোন ইনস্ট্রাকশন দিয়ে দিব যেটা আপনাদের এক্সপ্লেন করে দেন ইউ উইল হ্যাভ টু ড্র আ ফিগার এন্ড টেল মি হাউ ইট ইজ গোইং। সেম এটার আরেকটা এক্সাম্পল আমি আজকে দেখাইছি, সেটা হচ্ছে যে এরকম যদি instruction থাকে, আপনারা সাব অপারেশন জানেন, you know for every instruction there is a 3 sub operation, and if I give you some instruction like this, then you have to draw a pipelining timing, how many time slot to need to execute that instruction. So this kind of question will be came from this particular lecture. আচ্ছা, লেকচার তো শেষ হয়ে গেছে, আপনাদের